এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাই, আপনি মাকে আপনার কাছে নিয়ে আসেন। ওদের এই টানাটানির মধ্যে ওখানে থাকার দরকার নাই। আমিও ভাবছিলাম রাবেয়া, কিন্তু ওদের সাথে একটা মুরব্বি মানুষ না থাকলে মহিলার মা যদি আরও ভেঙে পড়ে, এই জন্যই কিছু বলি না। সে কথাও ঠিক। তাহলে কি করা যায়? আমি মায়ের ওসিলায় ওদের জন্য মাঝে মাঝে কিছু বাজার ঘাট করে দিয়ে আসবো, তুই চিন্তা করিস না। রাফি ইতমিনানের ঘরে গেল। রাফি কেমন আছে? ইতমিনান কোলে নিতে চাইলে রাফি দূরে সরে গেল। ইতমিনান ভ্রু কুচকে বলল, তোমার কোলে উঠবো না, আমাকে ভয় করে। কেন? অবাক হয়ে বলল ইতমিনান। তোমার চোখ অনেক ছোট, যাদের চোখ ছোট তাদের আমি ভয় পাই। মালিয়া আপুর চোখ বড়, আমি মালিয়া আপুকে পছন্দ করি। তাই? হ্যাঁ, তুমি জানো আমি মালিয়া আপুকে বিয়ে করব। আচ্ছা। বিস্ময়ের ভঙ্গিতে ভ্রু উঁচ করল ইতমিনান। কোমরে 2 হাত রেখে বলল, মালিহা তোকে বিয়ে করবে? কেন করবে না? কালকে একজন আপুর বিয়ের কথা বলতে এসেছিল। অন্য কেউ আপুকে বিয়ে করার আগে আমি আপুকে বিয়ে করে নিয়ে যাব। আপু সারাদিন কান্নাকাটি করে, আমি আপুকে কাঁদতে দিব না। ইতমিনানের কপালে ভাঁজ দেখা গেল। ফুপুর কাছে যেয়ে তাকে জেকে ধরল। ফুপু, মালিহার জন্য সম্বন্ধ এসেছিল? রাবেয়া অবাক হয়ে বললেন, তোকে কে বলল? রাফি। হায় আল্লাহ, এই ছেলেকে নিয়ে আমি কি করব? তুমি আমার কথার উত্তর দাও। ওই আসছিল একজন। মালিহা কি বলল? উত্তেজিত ভঙ্গিতে প্রশ্ন করল ইতমিনান। বলল এখন বিয়ের কথা ভাবছে না, আগে মিতুল বড় হোক। এইসব তুই এত লাফালাফি করিস না কেন? ইতমিনান বিব্রত ভঙ্গিতে বলল, লাফালাফি করলাম কই? তোমার যত উল্টাপাল্টা কথা। ইতমিনান চলে গেল। রাবেয়া সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মালিহা যাবার কালে নাজিয়া কান্নায় ভেঙে পড়লেন। মালিহা শক্ত থাকতে পারল না। তুমি কয়েকটা দিন একটু কষ্ট করে থাকো মা, আমি তাড়াতাড়ি তোমাদের ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তোর বাপ আমারে কই রেখে গেল মালিহা? আমি কেমনে ওই ঘরে একা থাকবো? রাশেদা ছেলের বউকে আগলে নিয়ে নরম কণ্ঠে বললেন, মেয়েটা চলে যাচ্ছে, এভাবে কান্নাকাটি করলেও ওখানে যেয়ে থাকবে কিভাবে? তুমি মা, ওকে সাহস দিয়ে পাঠাও। নাজিয়া চোখ মুছে মেয়ের কপালে চুমু দিলেন, ফের ঝরঝরে কেঁদে দিলেন। মেয়ের যাওয়ার দিন মানুষটা যেন পাগল হয়ে যেত। মিতুল বোনের ব্যাগ নিয়ে আগে হাঁটছিল। মকবুল আলীর বাড়ির সামনে থেকে ইতমিনান তার সাথে যোগ দিল। মিতুল আর চোখে তাকিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? আজকে এই ছুটি শেষ হলো? সন্দেহে কণ্ঠে বলল মিতুল। ইতমিনান হেসে বলল, তোর আপার সাথে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এই অবস্থায় একা একা যাওয়াটা ঠিক হবে না। মিতুলের ভাই সুলভ মনে ইতমিনানের ভাবনাটা পছন্দ হলো, তবু বাঁকা কণ্ঠে বলল, তোমার বোন আবার জমি নিয়ে লাফালাফি করবে না তো? কি হলো? শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছি, আমরা যেটা বলবো সেটাই শুনতে হবে, নয়তো ও কিছুই পাবে না। মিতুল কথা বলল না। সে জানে মিলিয়ে এতটুকুতে মেনে নেয়ার মেয়ে না। ইতমিনান ভাবলেও কত কাঠখড় পুড়িয়ে বোনকে বোঝাতে সক্ষম হয়েছে, কিন্তু মায়ের মাথা থেকে ভূতটা নামাতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলল সে। কবে এসব ঝামেলা থেকে মুক্তি পাবে জানে না। ট্রেনে উঠে ইতমিনানকে দেখে মনে মনে স্বস্তি পেল মালিহা। ট্রেনে এর আগে টিকিট ছাড়া যাতায়াত করেনি সে। সিট পাওয়া যায় নাকি সেটাই চিন্তার বিষয়। পরিচিত বিশ্বস্ত একজনের সাথে থাকলে ভরসা পাওয়া যায়। তার ভরসা পুরোটা পথ রাখলো ইতমিনান। কিভাবে যেন 3টা সিট খুঁজে বের করে ফেললো। একটু পর খোঁজ নিল। কোনো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে বলল। নীতির সবটা চুপচাপ দেখে মালিহার দিকে তাকালেই সে চোখ রাঙালো। ট্রেন চলছে ঝিকঝিক করে। একের পর এক গ্রাম, ধান ক্ষেত, নদী, বিল, কত কিছুই না পাশ কাটিয়ে গেল। মালিহা এক মনে দেখল, গাড়িতে উঠলে ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসে। এবার তেমন হলো না। আগামীর চিন্তায় তার ঘুমটুকু তল্পি তল্পা গুটিয়ে পালিয়েছে। নীতি পাশ থেকে ধাক্কা দিল, ফিসফিস করে বলল, দোস্ত, একটু বাথরুমে যাব, চল।
ইতমিনান দুজনকে একসাথে উঠতে দেখে মালিহাকে ইশারা করলো। মালিহার সামনের দিকে চোখ দেখালে ইতমিনান না যাওয়াটাই সমীচীন মনে করলো। বগির শেষ মাথায় বাথরুম, তার সামনে কয়েকজন অল্প বয়স্ক ছেলে দাঁড়িয়ে আছে। মিতুলের আশেপাশে সবার বয়স। নীতি ভেতরে ঢুকলে মালিহা বাইরে দাঁড়িয়ে থাকলো। একটা ছেলে আর চোখে তাকিয়ে দেখলো, আরেকজন এক ধাপ এগিয়ে সিটি দিল। মালিহা রাগ করার বদলে আশ্চর্য হলো, তার ছোট ভাইয়ের বয়সী এক একটা ছেলে কে শুরু করেছে। একজন অন্যদিকে তাকিয়ে তার দিকে এগিয়ে আসতে গেলে মালিহা চট করে সরে গেল। এই যে ছোট ভাই, চোখ অন্যদিকে থাকলে তো দরজা থেকে পড়তে সময় লাগবে না। নাম্বারটা বলো, এদিক ওদিক কিছু হলে বাড়িতে জানিয়ে দেব। ছেলেটার বুকে হালকা ধাক্কা দিয়ে বলল ইতমিনান। তার হাত নিপুণভাবে ছেলেটার উঁচু হয়ে থাকা শার্টের কলার ঠিক করে দিচ্ছে। ঠিক নজরে দেখলে মনে হয় কি নরম ভাব, কিন্তু ইতমিনানের শক্ত চোয়াল মালিহার নজর এড়াল না। ছেলেগুলো ভোরকে আরেক দিকে চলে গেল। সম্ভবত আর কোনো মেয়ে একা আছে নাকি খোঁজ করতে। ইতমিনান কিছু না বলে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। আগত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ল মালিহা। তার সামনের পথগুলো এমন কাঁটায় ভরপুর, সে কি পারবে একা পুরোটা পথ বাড়ি দিতে? ঢোক গিলে নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করলো মালিহা, হলো না। তার কাছে মনে হলো ছাতাবিহীন একটা মানুষের কাছে শরতের স্বচ্ছ মেঘগুলো জ্বালাময়ী রোদ হয়ে ওঠে। নীতি বের হয়ে মালিহার হাত ধরে বলল, দোস্ত, পেট ঠান্ডা তো, দুনিয়া ঠান্ডা। যা তুই একবার রাউন্ড দিয়ে আয়, আমি এখানে দাঁড়াই। ইতমিনান দরজার পাশ থেকে ঢুকে ভেতরে চলে গেল। নীতি বড় বড় চোখ করে ইতমিনানের দিকে তাকিয়ে আবার মালিহার দিকে তাকালো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দোস্ত, তোর ভাই কি সব শুনে ফেলছে? আমি কি এখন দরজা থেকে ঝাঁপ দিব? মালিহা কিছু না বলে সিটে ফিরে গেল। নীতি কাছের ওড়না মাথায় তুলে বড়সড় ঘুমটা দিয়ে সিটে বসে জানলার দিকে মুখ ফেরালো। মালিহা শুনতে পেল নীতি বিড়বিড় করছে, আল্লাহ, তুমি সম্মান দেওয়ার মালিক। ট্রেনের ভিতরে আমার সম্মানটা রিস্কে ফালাইও না। জাংশনে ট্রেন বেশ কিছু সময় থামলো। ইতমিনান মালিহার কাছে এসে বলল, কি খাবি? কিছু না। আমি এখন কিছু নিয়েই আসব। তুই বললে তোরই লাভ, না হলে আমি যেটা আনবো সেটাই খেতে হবে। নিঃশ্বাস ছেড়ে মালিহা বলল, স্পি আর চিপস। তোর বান্ধবী কি খাবে? এই নীতি, কি খাবি? নীতি মালিহার কাঁধে মাথা রেখে শুয়েছিল। ইতমিনানের উপস্থিতি টের পেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকেছে শুরুতেই। এবার ফিসফিসিয়ে বলল, এক প্লেট ভাত খাইতে পারলে জানটা ঠান্ডা হইতো। মালিহা ইতমিনানকে বলল, ট্রেনে বিরিয়ানি পাওয়া যায় না? যায়, এক প্যাকেট দিয়েন। আচ্ছা। ইতমিনান যেতেই উঠে সোজা হয়ে বসলো নীতি। দোস্ত, তোর ভাই হয় দরবেশ, না হয় ভিজা বিড়াল। কেন? বিরক্ত হয়ে তাকালো মালিহা। মেয়ে মানুষ পটানোর প্রথম টেকনিক হলো তার খেয়াল রাখা। তোর ভাই সেটা একেবারে খাপে খাপ করতেছে। আর মনের মধ্যে পটাপটির কাহিনী না থাকলে সে তো দরবেশ বাবা। নিজ উদ্যোগে এসে এসে তোর খোঁজ নিয়ে যাচ্ছে। ভালো না? ভালো তো। রক্তের টান বড় টান। রক্ত এই 5 বছর কই ছিল? হিমালয়ের পাদদেশে হিম হয়েছিল? যত সব ফালতু আলাপ। মুখ ঝামটা দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল নীতি। মালিহা তাকে খাটালো না। কিছুক্ষণ পর ইতমিনান চিপস, জুস, বিরিয়ানি, পানি নিয়ে এলো। মালিহার কোলের উপরে সব দেখে বিনা বাক্য ব্যয়ে চলে গেল নিজের আসনে। ট্রেন কিছুক্ষণের মাঝেই আবারও চলতে শুরু করলো। মালিহার খাওয়া কিছুক্ষণের মাঝেই হয়ে গেল। জুস আর চিপসের প্যাকেট ব্যাগের এক কোণে রাখলো। মুখ ঘুরাতে দেখলো নীতি এক লোকমা বিরিয়ানি তার দিকে এগিয়ে দিয়েছে। খাবো না নীতি। তুইও খাবি, তোর ইয়ে মার্কা ভাইও খাবে। বলেই মালিহার মুখে ঠুসে দিল বিরিয়ানি। মুখে হাত রেখে খাবার চিবোতে চিবোতেই মালিহা বলল, ইয়ে মার্কা মানে? উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। মালিহা চোখ রাঙালো। নীতি তার থোড়ায় কেয়ার করে। পৌঁছাতে সন্ধ্যা নেমে গেল। আকাশ কমলা রঙের ঘুমটা কপালে ফেলে নতুন বধূ সেজেছে। মুয়াজ্জিনের আজান দূর থেকে ভেসে ভেসে আসছে। ইতমিনান কারো কাছে কিছু না শুনেই হলের উদ্দেশ্যে গাড়ি ঠিক করলো। মালিহা অবাক হয়ে বলল, তুমি আমাদের সাথে যাবে? হ্যাঁ, তোদের পৌঁছে দিয়ে যাই। নীতি মুখ বাঁকালো। মালিহা বলল, আমরা যেতে পারতাম। ইতমিনান উত্তর দিল না।
অটো রিকশার পেছনে দুজনকে বসিয়ে নিজে চালকের পাশে বসলো। 20 মিনিটের মাথায় মালিহা নিজের ক্যাম্পাসে প্রবেশ করলো। আধার ঘনিয়ে এলেও যুবক যুবতীরা সেদিকে মন দেয়নি। কারো ঘরে ফেরার তাড়া নেই। গুটি কয়েক ছাত্র একদিকে রাস্তা দিয়ে মসজিদের দিকে যাচ্ছে, বাকিরা সবাই আড্ডায় মশগুল। মালিহা সন্ধ্যার পর কখনো ক্যাম্পাসে থাকেনি। যত কাজে থাকুক, সূর্যের সাথে সাথে সেও নেড়ে ফিরে যায়। আজন্ম লালিত অভ্যাস পিছে ছাড়ে না। সেই কবে থেকে সন্ধ্যার আগে বাড়ি ফেরার অভ্যাস করেছেন নাজিয়া। এমনকি মতিয়ার আলীর সন্ধ্যার পর অকারণে বাইরে থাকলে তিনি বেজায় রাগ করতেন। টুকরো স্মৃতি নিউরনের সংকেত পাঠাতেই হাসি খেলে যায় মালিহার ঠোঁটে। কি রে নাম? নেটের ধাক্কায় মালিহার হুঁশ ফিরল। সে নিজেদের ব্যাগ নিয়ে ইতিমধ্যেই হলের গেটের দিকে হাঁটতে শুরু করেছে। ইতমিনান ভাড়া মিটে মালিহার কাছে এলো। তোর নাম্বারটা আমাকে দে। আমার নাম্বার আছে তোর কাছে? আছে, ফোন কেনার পর থেকে আছে। ইতমিনান কিছুক্ষণ চুপ করে রইল, পরপর আবারও তাড়া দিল। কই দে। নাম্বার বলার পর মালিহা বলল, আমি কারোর অনুগ্রহ চাই না। ইতমিনান হতাশ সুরে বলল, এগুলো তোর কাছে অনুগ্রহ মনে হচ্ছে? আমি কি তোর কেউ নই? রক্তের সম্পর্কে কখনো জং ধরে না, সুতো ছিঁড়ে যায় না আমাদের কাছে। ইতমিনান এই কথার কোনো প্রতিবাদ করল না, কিন্তু ধীর কণ্ঠে বলল, আমি তোর পর নই মালিহা। এক পলক ইতমিনানের দিকে তাকালো মালিহা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি কত দূর থাকো? পাশেই, রিকশায় উঠলে 5 মিনিট লাগবে। বেশ, তাহলে এসো। আচ্ছা, কোনো দরকার হলে আমাকে একটা ফোন করিস প্লিজ। বেশ আকতির সুরে বলল ইতমিনান। আসি। মালিহা চলে গেল। যতক্ষণ না সে বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো, ইতমিনান তাকিয়ে রইল। এক সময় সে নিজেও প্রস্থান নিল। অনেকগুলো দিন পর নিজের রুমে মালিহা। 226 নাম্বার রুমটাকে মালিহা নিজের বলেই ভাবে। না ভাবার কোনো কারণ নেই। রুমের মানুষগুলোর সাথে তার কোনো মনোমালিন্য নেই। নীতি এবং কণিকা আপুর সাথে বেশ ভাব। কণিকা 4th ইয়ারে। আরেক কর্নারের ব্যাডে আখি মাস্টার্সের ছাত্রী। এই মেয়েটা একটু গম্ভীর, নিজের মতো থাকতে ভালোবাসে, কারোর সাথে পাচ্ছে নেই। তবে মালিহা নীতি বা কণিকার সাথে জুনিয়র বলে কখনো খারাপ ব্যবহার করেছে বলে তাদের মনে পড়ে না। গোসল করে জানালা খুলে বালিশে উপর হয়ে শুয়ে পড়ল মালিহা। শরীর বিশ্রাম নিতে চাইলেও মস্তিষ্ক সায় দিচ্ছে না। কিছুক্ষণ এভাবে থাকার পর মুখে ব্যথা হতে লাগলো। নাজিয়া কত বকেন এভাবে না শোয়ার জন্য, কিন্তু মালিহার খেয়ালই থাকে না। উঠে বসে দেয়ালে হেলান দিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো মালিহা। বহু দূরের কোনো বাড়ি অথবা দোকানের আলো জ্বালানো হয়েছে। গাছের ফাঁক দিয়ে হঠাৎ হঠাৎ সে আলোক বিন্দু দেখা যাচ্ছে। মনে হচ্ছে জোনাকি নেচে বেড়াচ্ছে। মালিহা, খিচুড়ি খা। মালিহা সামনে তাকালো। কণিকা হাতে খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত নে, আমার ক্ষুধা লেগেছে, খেতে বসবো। হাতে নিতেই মালিহা বুঝলো একদম গরম খিচুড়ি। অবাক হয়ে বলল, গরম খিচুড়ি আপনি কোথায় পেলেন আপু? রান্না করে আনলাম। তোর আমের আচারটা কোথায়? শেষ হয়ে গিয়েছে। নীতির আছে, দাঁড়ান দিচ্ছি। নীতির টেবিলের শেলফ থেকে আমের আচারের কৌটা বের করলো মালিহা। মালিহার দিকে অপলক তাকিয়ে কণিকা বলল, আন্টি কেমন আছে মালিহা? আছে আপু। নিঃশ্বাস ছেড়ে বলল মালিহা। মেয়েটার মলিন মুখ দেখে কণিকার খেতে মন চাইল না, কিন্তু ক্ষুধা লেগেছে ব্যাপক। আমার সাথে বস, একসাথে খাই। নীতি গোসল করে আসুক। আসতে থাকো কো, তুই বস। এতবার বলার পর না করাটা বেমানান। মালিহা প্লেট নিয়ে বসলো। খিচুড়ি নাড়াচাড়া করতে করতে বলল, আখি আপু কোথায়? জানি না, আপুর কি কোনো টাইম টেবিল আছে? এই আছে, এই নেই। সে সময় রুমে ঢুকলো আখি। কণিকা যেন একটুর জন্য বেঁচে গেল। আখিকে তার বেজায় ভয়, কেমন হুম করে থাকে সব সময়। কেমন আছো মালিহা? জি আপু, ভালো। জি শরীর সুস্থ? জি আপু। বেশ কিছুক্ষণ পর মালিহা দুজনকে উদ্দেশ্য করে বলল, আপু আপনাদের কাছে একটা আবদার আছে। আখি বাইরের পোশাকে বিছানায় গড়িয়ে পড়েছিল। সেটা দেখে মুখ কুচকে খাচ্ছিল কণিকা। কণিকা চোখ তুলে মালিহার দিকে তাকালো। আখি বলল, কি আবদার? আমাকে কিছু টিউশন খুঁজে দিতে পারবেন? চুপচাপ ঘরটায় কেবল কিছু দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা গেল। পকেট থেকে চাবি বের করলো ইতমিনান। দোতলা বাড়িটার নিচতলায় দুটো রুম নিয়ে সে থাকে। মেসে থাকা তার পক্ষে সম্ভব না। একে তো রান্নার বেহাল দশা, তার উপর নানান রকম মানুষের উপস্থিতি। ঠিক এই কারণেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সময়টায়ও সে মেসে থেকেই কাটিয়েছে।
দরজা খুলতেই ক্যাচ করে একটা শব্দ হলো। দরজার কাঠটা বেশ পুরনো হয়ে গেছে। ঘর অন্ধকার, এতদিন থেকে একাকিত্বটাই আপন হয়ে গেছে। দরজা খুললে অন্ধকার ঘর এখন আর খারাপ লাগে না, তবে মাঝে মাঝে খুব মন চায় দরজার উপাসটায় কেউ তার জন্য অপেক্ষা করুক, অন্তত দরজাটা খোলার জন্য হলেও। ঠিক সে সময় মায়ের কথা মনে হয়, বাড়ির কথা মনে হয়, তবে কষ্টটা শুয়ে গেছে। এই যেন জীবন, পাখির পালকের মতো ভেসে বেড়ানো। আয়েশা কয়েক পদ রান্না করে দিয়েছেন, কাজেই আজ খাবারের জন্য কোনো চিন্তা করা লাগলো না। সেগুলো বের করে খেয়ে নিল ইতমিনান। আগামীকাল অফিসের জন্য কিছু কাগজ গুছাতেই একটা ফাইল হাতে এলো। উপরে বড় করে মালিহার নাম লেখা, ফাইল ভর্তি ফটোকপি করা সব কাগজ। একদম উপরের কাগজটা জলজল করছে মালিহার কলেজে থাকাকালীন ছবি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফাইলটা আগের জায়গায় রেখে দিল ইতমিনান। সে জানে না কেন এই ফাইলটা যত্ন করে বাড়ি থেকে এখানে এনেছে, এটার তো এখানে কোনোই প্রয়োজন নেই। দীর্ঘশ্বাস ছেড়ে ফোন হাতে নিল ইতমিনান। একবার মালিহাকে কল করার কথা ভাবলো, মুহূর্তেই চিন্তা বদলে ফেললো। মেয়েটা হয়তো ক্লান্ত, ঘুমাতেও পারে, থাক কাল কল করা যাবে ভেবে আয়েশাকে ফোন দিল। মা বাবার সাথে কথা বলে বিছানায় গা এলে দিল। চোখের পাতায় চিন্তারা হাতছানি দিয়ে ডাকছে। গোসল করে আসতে না আসতেই খিচুড়ি নিয়ে বসলো নীতি। মালিহা ধমক দিল, এগুলো তো মুছবি নাকি? ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নেই। এক প্লেট বিরিয়ানি খেয়েও তোর ক্ষুধা লাগে কিভাবে? আশ্চর্য, বিরিয়ানি খেয়েছি দুপুরে, এখন রাত। ঘড়ির দিকে তাকা, তোর সিস্টেমে ডিস্টার্ব দেখা দিছে। মালিহা বিরক্ত হয়ে নীতির দিকে এগিয়ে গেল, মাথায় পেঁচানো গামছা খুলে মুছতে শুরু করলো। ওদিকে নীতি গপ গপিয়ে খাচ্ছে। কোন ক্লাসের স্টুডেন্ট পড়াতে চাও মালিহা? আখের প্রশ্নে নীতি মালিহার দিকে তাকালো। তুই এখনই টিউশনি শুরু করে দিচ্ছিস? খুঁজছি আপু, আপাতত কয়েকটা হলেই হচ্ছে। 9, 10 অথবা ইন্টারমিডিয়েটের হলে ভালো হয়। কয়েকটা? কয়টা করবি তুই? ক্লাস করে সময় পাবি? কণিকা গলা চড়ালো। মালিহা ধীর কণ্ঠে বলল, অন্তত 2-3টা না হলে তো সমস্যা। আচ্ছা মালিহা, আমি দেখব, তুমি টেনশন করো না। মালিহা কৃতজ্ঞতার হাসি হাসলো। নীতি বলল, দোস্ত, 4 রাস্তায় আমার এক রিলেটিভ আছে, লতায় পাতায় ফুপু। তার এই পড়ুয়া এক মেয়ে আছে, টোকা দিয়ে দেখবো নাকি? দেখো। নীতির চুলগুলো ছড়িয়ে দিয়ে নিজের বিছানায় এলো মালিহা। কণিকা এগিয়ে এসে বলল, ক্লাস প্রেজেন্টেশন সব সামলে 3টা টিউশনি করা কষ্টকর হয়ে যাবে। এখনো তো পাইনি আপু, কে কেমন বেতন দেয় সেটা হিসেব করে খুঁজতে হবে। হিসাবের কথা আসতে কণিকা চুপ করে গেল। হিসাবের খাতা যে এখন মালিহার ঘাড়ে, সেটা তো সে ভুলেই গিয়েছিল। আসার পর আশেপাশে প্রায় সবাই মালিহার সাথে দেখা করতে এলো। এর মাঝে ব্যাচম্যাটই বেশি। খোঁজ খবর নেওয়ার সাথে সাথে সবাই উদ্বেগ প্রকাশ করলো। কয়েকজন অগ্রগামী হয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিল। কণিকা মুখ মুচড়ালো। সাহায্য? এই 4 বছরে ঢের সাহায্য তার দেখা হয়েছে, তবু কিছু বলল না। আর 1 বছর গেলেই মেয়েগুলো বুঝবে এই জায়গায় কেউ কারো নয়। 2 জন সিনিয়র থাকায় কেউ এসে বেশিক্ষণ থাকে না, পাচ্ছে না আবার সিনিয়ররা রাগ করে বসে। তবে আজ সেদিকে কেউ লক্ষ্য করলো না, বলা ভালো গা করলো না। প্রায় ঘন্টাখানিক পরে সবাই গেল, রয়ে গেল শুধুই ইরিনা। এগিয়ে এসে মালিহার হাত ধরে সে প্রায় কেঁদেই ফেলল। আন্টি কেমন আছেন মালিহা? আলহামদুলিল্লাহ, সুস্থ আছে। চোখ বন্ধ করে মালিহার হাত শক্ত করে ধরে ইরিনা বলল, যদি কোনো কাজে আসতে পারি নির্দ্বিধা জানাবে প্লিজ। মালিহার মনে হলো সাহায্য করার তারা ইরিনার বেশি। সে স্বল্প হেসে বলল, আপাতত আমার কিছু টিউশনি হলেই হবে। এই আমার ছোট ভাই তো এবার 9-এ, ওকে পড়াবে তুমি? মালিহার হাত ছাঁকে দিয়ে বলল ইরিনা। মালিহা হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু নীতিই পেছন থেকে ইশারা করছে না বলার জন্য। মালিহা কারণটা বুঝতে পারল না, কিন্তু হ্যাঁ বলতেও বাধ্য। সে বলল, আচ্ছা একটু ভেবে দেখি। ইরিনা, তোমার বাসা কোথায় জানো? এই যে সদরে। ভালোই দূরে তো। বেশি দূরে না, বাসে গেলে আধা ঘন্টা লাগে মোটে। আচ্ছা আমি তোমাকে ভেবে জানাবো। আচ্ছা যাই তাহলে। ইরিনা যেতেই নীতিকে জেকে ধরল মালিহা। নিষেধ করলি কেন তখন? ওর ভাইকে পড়াতে হবে না। কেন? পরিচিত মানুষের টিউশনি না করাই ভালো। পরিচিত হলেই তো আরো ভালো, আমার অবস্থা ভালোভাবে বুঝবে। নীতি মুখে বিরক্ত ভাব ফুটিয়ে তুললে মালিহা বলল, তোর ফুপুকে নখ দিতে চাচ্ছিস, তাহলে ওর ভাইকে পড়ালে কি সমস্যা? এ আমার ডাইরেক্ট ফুপু না,
4-5 বছরে একবার দেখা হয়। সে হয়তো জানেই না আমি এখানে থেকে পড়াশোনা করি, কাজেই ওইটা পরিচিতর কাতারে পড়ে না। এমন করে বলছিস মনে হচ্ছে অপরিচিত সবাই ভালো। তুই তো গাধা, ঠান্ডা না খাইলে তোর শিক্ষা হয় না। সর সামনে থেকে, যা ভালো লাগে কর, যা। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল নীতি। মালিহা আসলেই বুঝলো না এখানে সমস্যাটা কোথায়। তবে নীতির কথাও ফেলতে পারলো না। রিনাকে বলল দূরত্ব বেশি, যাতায়াতে অনেক সময় চলে যাবে। রিনা কি বুঝলো কে জানে, সেও আর জোর জবরদস্তি করলো না। একটা ক্লাস মানেই যেন একটা ঘটনা। মালিহার মাঝে মাঝে মনে হয় এটা ক্লাস না থিয়েটার, কোনো না কোনো নাটক লেগেই আছে। নীতি অবশ্যই এগুলো বেশ এনজয় করে। মালিহার বিরক্ত লাগে। ক্লাস গ্যাপের সময়টুকু সে বারান্দায় দাঁড়িয়ে কাটিয়ে দেয়। আজ সেটা হলো না। পেটে প্রচুর ব্যথা, উঠে দাঁড়ানোর শক্তি নেই। ব্যাগের উপর মাথা রেখে মালিহা চোখ বন্ধ করেছিল। নীতি আজ বিকেলে ওর ফুপুর কাছে নিয়ে যেতে চেয়েছে। আচ্ছা, ওরা কত টাকা দেবে? অন্তত 3000 দেবে না? মালিহা হিসাব করতে বসলো। বাড়ি ভাড়া, বাজার খরচ, পড়াশোনার খরচ চালাতে মোট কত টাকা লাগে। নীতির ধাক্কায় বিরক্ত হলো মালিহা। নীতি মুখে গিয়ে ফিসফিস করে বলল, দোস্ত দেখ, এদিকে তো সিনেমা শেষ হয়ে গেল। হলে হোক, আমার ভালো লাগছে না। তোর কোনো কালেই ভাল লাগে না, অশান্তি। তাকাবি তো একবার। অনিচ্ছায় মুখ উঠালো মালিহা। ক্লাসের উপর সে ভিড়, ছেলে মেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? কি হয় নাই তাই বল। প্রপোজাল দিছে। ও আচ্ছা। ও আচ্ছা, আবার কি? শুনবি না কে কারে দিল? ভালো লাগছে না নীতি। নীতি চুপ করে গেল। কিছুক্ষণ পর উঠে মালিহাকে বলল, চল বারান্দা থেকে ঘুরে আসি। মালিহা যেন এক পায়ে খাড়া ছিল, বলতেই বের হয়ে গেল, নীতি, হুম। তোর ফুপুরা কি বড় লোক? নীতি এক পলক মালিহার দিকে তাকালো। আছে ভালোই। মালিহা দীর্ঘশ্বাস ছেড়ে সামনের রাস্তায় নজর দিল। সেমিস্টার শেষ হয়ে আসছে, পরীক্ষা এগিয়ে আসছে, ফি দিতে হবে যে। হ্যাসান ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। নীতিদের কাছে সে গলা খাকারি দিল। নীতি বিরক্ত হলো। তুই এখানে আসছিস কেন? কেন, বারান্দা কি তোর একার? এখানে আসা আমার নিষেধ। আমি কি তাই বললাম? এসে আমাদের কোলের উপরে উঠছিস কেন? আর জায়গা নাই, দূরে যা। এহসান আহত হলো। নীতি সব সময় তার সাথে এমন ব্যবহার করে। মাঝে মাঝে মনে হয় তার সাথে দুর্ব্যবহার করার জন্য যেন মেয়েটা মুখিয়ে থাকে। সে মালিহার দিকে তাকিয়ে বলল, মালিহা কেমন আছো? ভালো। আন্টি, মিতুল, ওরা কেমন আছে? আছে ভালো। মালিহা, বলো। কোনো হেল্প লাগলে আমাকে একটু বলবে প্লিজ। যদিও জানি না কতটা করতে পারবো, তবুও একটু। নীতি এতক্ষণ চুপ করেছিল। কিছু বলার জন্য মুখ খুলতেই মালিহা এহসানের দিকে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে বলল, এহসান, বিপদের সময় তুমি আমার পাশে যেয়ে দাঁড়িয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ জানালেও কম হবে। ধন্যবাদ দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না। তুমি একজন ভালো বন্ধু, আশা করি একজন ভালো বন্ধু হয়েই থাকবে। এহসান ঢুক গেল। মালিহা তাকে কি বোঝাতে চাইলো? মালিহার কথা শেষ করে দাঁড়ালো না। নীতি এহসানকে বলল, ভাই ওর পিছু নেওয়া বাদ দে, নাইলে কথা টথা যা বলতে পারিস এটাও বন্ধ হবে। নীতি চলে গেলে এহসান নিজেকে নিয়ে ভাবলো, মনটা যে বড় বেহায়া হয়ে উঠেছে। কি বলে একে পোষ মানাবে সে? বসার ঘরটা বেশ বড়, শৌখিন আসবাবপত্র দিয়ে সাজানো। এক একটা জিনিসপত্র যেন মালিকের রুচির পরিচয় বহন করে চলেছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘরটা দেখে নিল মালিহা। পাশেই নীতি বসে ফোন টিপছে। এই, এ তো দেখি বিশাল বড়লোকি কারবার। আমি তো জানতামই না আমার এমন মালওয়ালা একটা ফুপু আছে। মালিহা চাপা কণ্ঠে বলল, মুখ বন্ধ কর নীতি। তোর অসহ্য মার্কাস স্লাং এখানে ইউজ করিস না। দোস্ত ধর, ফুপুর একটা বড়সড় ছেলে আছে। মুঠো কচকে বলল মালিহা। মানে বোঝো না, রাস্তা পাইলে না গাড়ি চালাবা। মুহূর্তেই মালিহার কপালে ভাঁজ টান টান হয়ে গেল। তুই কি এখানে মায়ের খাবি নাকি বাইরে যেয়ে খাবি? বাইরে যেয়েই খাই, এখানে মান সম্মানের প্রশ্ন। কট খাইলে বাস। কিছুক্ষণের মাঝে একজন মহিলা একটা বিশাল ট্রে নিয়ে এলেন। নীতি দেখেই মালিহাকে গোপনে গুঁতো দিল। মালিহা চোখ রাঙানোর আগেই নীতির ফুপু আজিজা এসে উপস্থিত হলেন। দুজনেই সালাম দিল। কেমন আছো তোমরা?
সালামের উত্তর নিয়ে অপর পাশে বসলেন আজিজা। তার কথাবার্তায় বেশ মার্জিত ভাব। আলহামদুলিল্লাহ, ফুপু ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এইটা তোমার বান্ধবী? জি ফুপু, ওর কথাই আপনাকে ফোনে বলেছিলাম। আচ্ছা, পরে কথা হবে, আগে খাও। চায়ে চিনি দেওয়া হয়নি। তোমরা কে কয় চামচ খাও একটু কষ্ট করে দিয়ে নাও। নীতি নিজ উদ্যোগে তার এবং মালিহার চা বানালো। মালিহাকে উসখুস করতে দেখে আজিজা বললেন, তোমার কোনো সমস্যা হচ্ছে? না না ফুপু, আসলে তিশার সাথে যদি একটু দেখা করতে পারতাম ভালো হতো। আজিজা পূর্ণ দৃষ্টিতে মালিহাকে একবার দেখে তিশাকে ডাক দিলেন। ছোটখাটো গড়নের একটা মেয়ে ভেতর থেকে ছুটে এলো। আজিজা চোখ রাঙালে আস্তে হাঁটতে শুরু করলো। সবটাই দেখলো মালিহা। টিকে তো চিনোই, এটা নীতির বান্ধবী মালিহা। যাও কথা বলো। তিশা ডাগর ডাগর চোখে একবার মালিহাকে দেখলো, চুপচাপ তার পাশে যেয়ে বসলো। মালিহার কাছে মনে হলো মেয়েটা একটা ছোটখাটো পুতুল, মুখে মায়া মায়া একটা ভাব, কিন্তু সেই ভাবের কোনোটাই মেয়েকে নয়। জীবনে এই পর্যন্ত বেশ অনেকবার মেয়েকে ভাবের দেখা মিলেছে মালিহার। সে জানে মানুষের ব্যবহারের কৃত্রিম দিকটা কেমন হয়। এই যে আজে যা কম কথা বলছেন, এটা অহংকার নয়, এটাই তার স্বভাব। এইটুকু বুঝতে মালিহার 1 মিনিটও লাগেনি। ঠিক তেমন করেই তিশা মেয়েটাকে চট করে তার মনে ধরে গেল। সিদ্ধান্ত নিল 2000 টাকা দিলেও এই মেয়েকে সে পড়াবে। তিশার মাথায় হাত রেখে ধীর কণ্ঠে মালিহা বলল, তুমি কি আমার কাছে পড়বে তিশা? মাথার উপরে স্বচ্ছ নীল আকাশ, তবে তার সৌন্দর্য উপভোগ করার সময় নেই মালিহার। চপল পায়ে এসে চলেছে গন্তব্যে। গতকাল নীতির সাথে সে জায়গাটা চিনে নিয়েছে। রিক্সা করে যেতে লাগে 20 টাকা, একদিনে 40, সপ্তাহে 120, মাসে 900। এই হিসাব গতকাল রিক্সায় বসে সে করেছে। আজিজা 3000 টাকা বেতনে সমঝোতা করেছেন। তার মাঝে 1000 কোনোভাবেই মালিহা ভাড়ার পেছনে ঢালতে পারে না। আর 5 মিনিট হাঁটলেই তিশার বাড়ি। হঠাৎ নিজের নাম শুনতে পেয়ে থেমে গেল মালিহা। ঘাড় ঘোরালো না। হয়তো আবার কেউ ডাকছে। তাকেই? কে? ইতমিনানের অফিস 4টায় ছুটি হয়। ব্যক্তিগত কাজ শেষ করতে পারায় সে 4টা বাজার আগেই বেরিয়ে আসতে পেরেছে। ঘড়ির দিকে তাকিয়ে হতাশ হলো। আগে কই? 3:47 বাজে। এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজলো ইতমিনান। তখনই নজরে পড়ল বোরখা পরিহিতা ছোটন্ত এক নারী। ইতমিনানের ভ্রু কুঁচকে গেল। মালিহার মতো লাগছে না? একটু এগিয়ে গিয়ে ডাক দিল সে। মেয়েটা থামলো, তবে ঘুরে তাকালো না। আবারও ডেকে ইতমিনান এগিয়ে গেল। মালিহা পিছু ফিরে দেখলো ইতমিনান। হঠাৎ দাঁড়ানোর কারণে মালিহার মনে হলো তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। ইতমিনান এগিয়ে এসে তাকে এমন করতে দেখে ভয় পেল। মালিহা হাত নাড়িয়ে না করলো। 1 হাত কোমরে রেখে আরেক হাত বুকে চাপ দিল। ইতমিনান নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে দিলে ঢকঢক করে পানি খেলো মালিহা। তাকে কিছুটা শান্ত দেখালো। কোথায় যাচ্ছিস? স্টুডেন্ট পড়াতে। তুই টিউশনি করাস? গতকাল থেকে শুরু করেছি। আমাকে তো বলিসনি। তোমাকে বলার কথা ছিল। চুপ করে গেল ইতমিনান। ধীর কণ্ঠে বলল, বাসা কোথায়? আর 5 মিনিট হাঁটতে হবে। রিক্সা আসেনি কেন? তুমি এখানে কি করছো? আমার অফিস এখানেই। 4টা থেকে পড়ানো শুরু। আমি যাই? চল তোকে এগিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। চল। ইতমিনান মালিহার কথা শুনল না। নিজের মতো এগিয়ে যেতে চাইলে দীর্ঘশ্বাস ছেড়ে মালিহা বলল, ওইদিকে না। ইতমিনান ঘুরে এলো, মালিহার পিছু নিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর মালিহা বলল, তুমি এখন আমাকে দয়া করছো ভাইয়া? আমার ভালো লাগছে না। তোর কাছে দয়া মনে হচ্ছে কেন? বাবা বেঁচে থাকলে তো ঠিকঠাক যোগাযোগ করতে না, এখন এত হেল্প করছো কেন? নিশ্চয়ই দয়া করে। ইতমিনান বলল, আমি যোগাযোগ করিনি, তুই কেন করিসনি? মালিহা চুপ করে গেল, বলল না। ইতমিনানের খোঁজ করতে গেলে চাচি আর মিলি আপা তাকে যাচ্ছে তাই বলে অপমান করেছে। পুরনো ক্ষত খোঁজানোর কি দরকার? ইতমিনান হাসলো। মালিহার কাছে মনে হলো তার ছেলের হাসি। জ্বলে উঠল সে। হাসছো কেন? আশ্চর্য। আমরা সবাই সামনের গল্প পড়ি মালিহা, পেছনের পটভূমি আমাদের অজানাই থেকে যায়। মালিহা এক পলক ইতমিনানের দিকে তাকালো। তার পটভূমি ইতমিনান জানে নাকি কখনো জানার চেষ্টা করেছে? হঠাৎ অভিমান মাথা চারা দিয়ে উঠল। বুকটা ভার লাগলো মালিহার।
ছোট থেকে একসাথে বড় হওয়ার কারণে ইতমিনান এবং মিলি দুজনের প্রতি ছিল তার অন্যরকম এক টান। শুধুমাত্র চাচাতো ভাই বোনের গণ্ডিতে তা আটকে থাকেনি। মিলি বেশি আদর না করলেও কখনো খারাপ ব্যবহারও করেনি, কিন্তু ইতমিনান তার বন্ধু হয়ে উঠেছিল। প্রয়োজনে অপ্রয়োজনে সময়ে সব সময় তাকে পাশে পাওয়া যেত। মতিয়ার আলীর সাথে ইতমিনানের সম্পর্ক কখনো বাবা ছেলের চাইতে ভিন্ন কিছু ছিল না। সেই সব ফুলের সাজানো সম্পর্কগুলো হঠাৎ সম্পত্তির কাঁটায় ভরপুর হয়ে গেল। হাত বাড়ালে ক্ষত। আর সব বাদ, কিন্তু মতিয়ার সাহেবের সাথে ইতমিনান কিভাবে যোগাযোগ না করে থাকতে পারল, তার একটু খারাপ লাগলো না? মালিহার মনে আছে, বাড়িতে ইতমিনানের পছন্দের কোনো খাবার রান্না হলেই মতিয়ার আলী ইতমিনানকে ধরে আনতেন। বিশেষ কোনো দিন ইতমিনানকে ছাড়া পার করতেন না। মানুষ বলতো বাপের চেয়ে চাচার দরদ বেশি। আহা, সব দরদ কর্পূরের মতো উবে গেল। বাড়ির সামনে পৌঁছলে ইতমিনান একটা কেকের প্যাকেট বাড়িয়ে দিল। মালিহা ঠায় দাঁড়িয়ে রইল, নিল না। নেই। আমি কেক খাই না। কেমন খাস না আমার জানা আছে, নে। খাবো না। মুখ গোজ করে বলল মালিহা। ধর। মালিহা কেঁপে উঠল। এইভাবে কেউ ধমক দেয়? খপ করে কেকটা নিয়ে বলল, রাস্তাঘাটে একদম ধমকা ধমকি করবে না। বলে গটগট করে ভেতরে ঢুকে গেল মালিহা। ইতমিনানের ঠোঁটের কোনায় ক্ষীণ হাসির রেশ দেখা গেল, সাথে সাথে খেলে গেল এক চিন্তা। মালিহা পুরোটা রাস্তা এভাবে হেঁটে যাতায়াত করবে? মুহূর্তেই ইতমিনানের কপালে ভাঁজ পড়ল। মালিহা বেশ কিছুক্ষণ ধরে বসে আছে। একজন মহিলা এসে চা বিস্কিট দিয়ে গেছে। এই গরমে ঘেমে নিয়ে মালিহার চা খেতে মোটেও ইচ্ছা করছে না। এক গ্লাস ঠান্ডা পানি হলে আরাম করে খাওয়া যেত, কিন্তু চাইতেও তার লজ্জা করছে। টেবিলে কলম দিয়ে শব্দ করছিল মালিহা। সে সময় আজিজা এলে সে সোজা হয়ে বসলো। আজিজা চেয়ারে এসে বসলেন। আমার কিছু কথা আছে। মালিহার কপালে ভাঁজ পড়ল। জি বলুন ফুপু। তিশাকে কাল তোমার কেমন লাগলো? প্রশ্নের ধরনে ভ্যাবাচাকা খেলো মালিহা। এটা কেমন প্রশ্ন? ইতস্তত করে বলল, জি ভালো। দীর্ঘশ্বাস ছেড়ে আজিজা বললেন, কিছু সমস্যা আছে। সহজ জিনিস ও সহজে ক্যাচ করতে পারে না, অনেক সময় লাগে। এর জন্য ওর কোনো টিউটর বেশি দিন টিকে না। আর তাছাড়া থাক, এটা তুমি পড়াতে গেলে বুঝবে। তোমার কাছে আশা থাকবে, একটু সময় নিয়ে ওকে বুঝাবে। মালিহা মাথা নাড়ালো, সে চেষ্টা করবে। আজিজা যাওয়ার কিছুক্ষণের মাঝে তেশা এলো। গুটি গুটি পায়ে হেঁটে আসছে। মালিহা তাকে দেখলো টকটকে লাল রঙের একটা ফ্রক পরে আছে তিশা। লাল রংটা কেন যেন মালিহার চোখে বাঁধে। আজও বাঁধলো। তিশার দিকে তাকাতেই মনে হলো চোখে ব্যথা করছে। মালিহা শুধু তিশার মুখের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো তিশা? হাসি মুখে সালাম দিল মালিহা। তিশা তাকালো বটে, কিন্তু কোনো উত্তর দিল না। মালিহা ভাবলো হয়তো অস্বস্তি হচ্ছে। সে নতুন মানুষ, অস্বস্তি হতেই পারে। তিশা বসলো না, তাকে দাঁড়িয়ে থাকতে দেখে মালিহা চেয়ারে গিয়ে বলল, বসো তিশা। তিশা বসলো, তবে তার বসার ভঙ্গিটা অদ্ভুত, যেন জড়সড় হয়ে বসতে চাচ্ছে। তিশার মাথায় হাত দিয়ে নরম কণ্ঠে মালিহা বলল, তিশা কি আমাকে ভয় পাচ্ছে? আমি তো তিশার ফ্রেন্ড। তিশা মাথা উঠে তাকালো, তার চোখ চিকচিক করছে। ফ্রেন্ড? এই প্রথম কথা বলল তিশা। মালিহা মাথা নাড়ল। হ্যাঁ, তোমার বন্ধু আছে না? না। মালিহা অবাক হলো, কিন্তু উল্টো কোনো প্রশ্ন করলো না। ফ্রেন্ড হলে আপনি কি করবেন? বকবেন? না, বকবো কেন? মালিহার কাছে সবকিছু কেমন এলোমেলো লাগছে। সবাই তো আমাকে বকে। তো কথা কিসের তিশা? বই বের করো, পড়া শুরু করো। হঠাৎ আজিজা ভেতরে সে কড়া গলায় নির্দেশ দিলেন। তিশা তো তিশাই, মালিহা নিজে ভয় পেয়ে গেল। তিশা তড়িঘড়ি করে বই বের করলো। মালিহা কথা না বাড়িয়ে পড়ানো শুরু করলো। এর মাঝে সে আবিষ্কার করলো মেয়েটা শুধু পড়া কম বোঝে এমন নয়, সাধারণ কথাবার্তাও সে খুব একটা বোঝে না। কারণটা ধরতে পারলো না মালিহা। সন্ধ্যা থেকেই ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। বাতাসে সেই পানির ঝাপটা এসে মুখে লাগছে। মালিহা ফোন কানে আরেক পাশে সরে গেল। ফোনের ওপাশে রাশেদা বেগম। দুপুরে কি খেয়েছো? আলু ভাজি আর ডাল। খাবার কষ্ট করছো কেন মালিহা? মালিহা চুপ করে থাকলো। তোমার ঔষধ আছে দাদি? ভালো আছে, তোমার বড় চাচা কিনে দিয়ে গেছে। খাওয়ার কষ্ট করবে না মালিহা, আমরা এখনো বেঁচে আছি।
মালিহা দীর্ঘশ্বাস ছাড়লো। কথা বলা শেষে দেখলো ইরিনা একটু দূরে দাঁড়িয়ে আছে, নজর তার দিকেই। তাকে তাকাতে দেখে ইরিনা এগিয়ে এলো। কেমন আছো মালিহা? হ্যালো, তোমার মন খারাপ হচ্ছে? ইরিনা মলিন হাসলো। মালিহা বলল, কি হয়েছে আমাকে বলা যাবে? ইরিনা মালিহার হাত ধরে ঝরঝরে কেঁদে ফেলল। মিতুল বেজায় বিরক্ত। মাকে যথেষ্ট বোঝানো হয়েছে, মিতুল বুঝতে পারছে নাজিয়া জেদ ধরেছেন, কিন্তু জেদটা ঠিক কার উপরে? মালিহা নাকি মকবুল আলী? মকবুল আলীর সাথে জেদ ধরে তার লাভটা কি? দাদির ঘরে গেল মিতুল। তিনি যদি অন্তত নাজিয়াকে বুঝাতে পারেন। দাদি, রাশেদা বেগম শুয়েছিলেন, নাতির ডাকে উঠে বসলেন। আসো, ভেতরে আসো। তোমার শরীর কেমন এখন? ভেতরে আস্তে আস্তে বলল মিতুল। আলহামদুলিল্লাহ ভালো। কিছু বলতে চাও? মিতুলকে উসখুস করতে দেখে জিজ্ঞেস করে ফেললেন। দাদিমা, মামা বাড়ি যেতে চাই। রাশেদার ভ্রু কুঁচকে গেল। ইদ্যত তো সে হয়নি, 2 দিন পরে গেলে কোনো সমস্যা? উফ, তুমি বুঝতে পারছো না, মা ওখানে থাকতে যাচ্ছে, বেড়াতে না। রাশেদা চমকে উঠলেন। কেন, এখানে কি সমস্যা? আমি জানি না, তুমি মাকে আটকাও, আমি অন্য মানুষের বাড়ি যেয়ে থাকতে পারবো না। নিজের কথা শেষ করে চলে গেল মিতুল। রাশেদা চিন্তিত মুখে ঘর ছাড়লেন। নাজিয়ার এমন কাজের কারণ কি? ছোট বউ? নাজিয়া হন্তদন্ত ভঙ্গিতে বেরিয়ে এলেন। জি মা। তুমি কি ব্যস্ত? কৌশলে কথাটা জানতে চাইলেন রাশেদা, মিতুলকে মাঝে আনতে চাইলেন না। একটু গোছগাছ করছিলাম। কিসের গোছগাছ? ভাইয়ের ওখানে যাব কয়েকদিনের জন্য। তা যেও, কিন্তু তোমার ইদ্যত অন্তত শেষ হোক। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া স্বামীর ঘর থেকে বের না হয় উত্তম। আমার ভাই আমাকে যেতে বলেছে। মুখ গুজ করে বললেন নাজিয়া। খুব বলেছে, যাওয়ার আগে একবার বলে নিয়ম রক্ষা করে গেছে। এতদিন একবারও ফোন করে খোঁজ নিয়েছে? মাকেও বোঝাও দাদি, আমি ওখানে যেয়ে থাকতে পারবো না। ছেলের দিকে গরম চোখে তাকালেন নাজিয়া। আমার বাপের বাড়ি নিয়ে তোর এত অসুবিধা কেন? 2 দিন যে থাকবো, তাতে এমন করছিস কেন? হ্যাঁ, 2 দিন 4টা-5টা গার্ডি হয়েছে 2 দিনের জন্য। আমাকে কি তোমার অবুঝ বাচ্চা মনে হয়? মানুষের বাড়িতে আমি থাকতে পারবো না। আমার বাবার কি ঘর বাড়ি কিছু নেই? আছে না? তোর বাপ তো জমিদার ছিল, তোর জন্য রাজ্য রেখে গেছে। খা, তুই আর তোর বোন মিলে এগুলাই খা। রাশেদা ছেলেকে ডেকে আনলেন, কিন্তু নাজিয়া তাকে দেখে আরো খেপে উঠলেন যেন। মকবুল আলী তাকে বোঝাতে গেলে কিছু তো শুনলেনই না, উল্টো কতগুলো কথা শুনিয়ে দিলেন। এইসব শুনে আসে এসেও 2 কথা শুনিয়ে যেতে ভুলল না। মকবুল আলী হতাশ হয়ে রাশেদাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। মিতুল অসহায় মুখে বসে রইল। ক্রমেই তার চোখ ভিজে এলো। অতঃপর তাকে এক উদ্ধাস্তর জীবন পার করতে হবে। মাকে তো সে একা ছাড়তে পারবে না। চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ ফিরিয়ে রাখলো মিতুল। জীবনের স্রোতই যেন একের পর এক গিট লেগেই চলেছে। নিজের কাছে জমানো 4000 টাকা ইরিনার হাতে তুলে দিল মালিহা। ইরিনা তাকে জড়িয়ে ধরল। মালিহার যেন দম আটকে গেল। ইরিনা কান্না মাখা কণ্ঠে বলল, আগামী মাসের শুরুতেই তোমার টাকাটা ফিরিয়ে দিব মালিহা। আব্বুর বেতনটা ওঠাতে যতটুকু দেরি। ইনশাআল্লাহ। আচ্ছা, সমস্যা নেই, এসব নিয়ে এত চিন্তা করতে হবে না। তুমি এই কয়েকদিন বাড়িতে থাকবে তো? ইরিনা দ্রুত মাথা নাড়ল। হ্যাঁ, বাড়িতেই থাকবো। ক্লাসের যে কি হবে? আমার থেকে নোট নিও। তোমার কাছে কৃতজ্ঞ থাকবো মালিহা। আমার কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না। তোমার কাছে শেষ একটা অনুরোধ। এভাবে বলছো কেন? নিঃসংকোচে বলো। আর এই টাকার বিষয় তুমি কাউকে জানিও না। আরে না, পাগল নাকি? কৃতজ্ঞতার হাসি হেসে বিদায় নিল ইরিনা। রুমে আসতে নীতি মালিহাকে জেকে ধরল। তুই ওকে টাকা দিলি কেন? মালিহা হক চুকে গেল। তুই দেখলি কিভাবে? তুই কি ওকে লুকিয়ে দিয়েছিস নাকি? বের হওয়ার সময় দেখেছি। মালিহা আমতা আমতা করলে নীতি আবারও তাকে ধাক্কা দিল। কথা বলিস না কেন? মালিহা দুনামোনা করল। ইরিনা তাকে নিষেধ করে গেল, কিন্তু নীতি তো নিজেই দেখেছে, বলতে গেলে জেনেই গেছে। ওর বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা, ঢাকায় নিয়ে যেতে হবে। তো তো মানে এমন সময় টাকা পয়সার সংকট হয় না, তাই আর কি। যাদের হিসাবের টাকা তাদের সংকট হয়।
ওদের তো বেহিসাবি টাকা। ওর বাবার কি বিরাট ব্যবসা জানিস? ব্যবসা? তাহলে আমাকে বেতন তোলার কথা বললো কেন? ওর বাপের অ্যাক্সিডেন্ট, তাহলে ও হলে কি করছে? ওর বাড়ি তো হুলস্থুল লেগে যাওয়ার কথা। সব গুছিয়ে নিতে এসছে মনে হয়, বাদ দে তো। মালিহা বললেও নীতি বাদ দিতে পারল না। ইরিনা তার বাবার ব্যবসার ব্যাপারে মিথ্যা বলল কেন? ফোন হাতে বসে আছে ইতমিনান। রনিকে কল করবে কি করবে না সেই সিদ্ধান্তটাই গত 20 মিনিট ভেবেই নিতে পারছে না সে। এর অবশ্য যৌক্তিক কারণও আছে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে রনির সাথে বেশ সখ্যতা থাকলেও শেষ দিকে তার সাথে বেশি যোগাযোগ করা হয়নি। ফোনও রনি নিজেই দিত। যোগাযোগ মূলত ওর জন্যে করা হয়েছে। ইতমিনান যখন এখানে নতুন জয়েন করলো তখন একদিন হঠাৎ রনির সাথে দেখা। সে নাকি এদিকেই থাকে। বেশ উৎফুল্ল হয়েছিল ছেলেটা। পুরনো বন্ধুকে পেয়ে গল্পের ঝুড়িই খুলে বসেছিল। কিন্তু ইতমিনান বরাবরই মুখ চূড়া। গল্পের আসরে সে শুধু শোভা বর্ধন করতে পারে, আসর জমাতে পারে না। ঠিক এই কারণেই জানা বন্ধু কাছে থাকা সত্ত্বেও ছুটে যেয়ে তার সাথে গল্প করা হয় না। কিন্তু নিজের প্রয়োজনে সে অকৃত্রিম বন্ধুর কাছে ফোন দিতেও কেমন লাগছে। নিজে থেকে যোগাযোগ যাও করছে সেটাও প্রয়োজনের খাতিরে। নিজের উপরে বিরক্ত হলো ইতমিনান। একটু গরজ করে যোগাযোগ করলে এখন এই বিপাকে পড়তে হতো না। হ্যালো। চমকে উঠল ইতমিনান। ফোনের দিকে নজর পড়তেই দেখল রনির নাম্বারে কখন যেন কল চলে গেছে। সেই উপাস থেকে কথা বলছে। রনির নাম্বারের সামনে নিয়েই ভাবনা চিন্তা করছিল সে। কখন যেন চাপ লেগে কল চলে গেছে। হ্যালো রনি। কিরে ইতমিয়ান, আজকে কি রাতের বেলায় সূর্য উঠেছে নাকি? তুই ফোন করলি? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। শেষটুকু বেশ নাটকের স্বরে বলল রনি। ইতমিনান বিব্রত হলো। লেগ পুল করা বাদ দে তো। ওকে ওকে, তো বলুন এই অদম আপনার কি কাজে আসতে পারি? এভাবে বলছিস কেন? আমি কি তোকে কাজ ছাড়া কখনো ডন দেই না? না, ফোনই দিস না, তার আবার কাজ। রনির স্বরে স্পষ্ট রগর। ইতমিনান সিদ্ধান্ত নিল আজ সেসব কিছু বলবে না। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেমন আছিস? বউ ছাড়া যেমন থাকা যায় তেমনই আছি। তুই কি সবসময় এই চিন্তাই করিস? যতদিন বিয়ে না হচ্ছে ততদিন এটা মোস্ট ইম্পর্টেন্ট চিন্তার কথা। আমি তো তোর মতো রোবট না ভাই। ইতমিনান হেসে ফেলল। আমাকে তোর কোন দিক দিয়ে রোবট মনে হয়? মানুষ মনে হওয়ার মতো কোনো অ্যাঙ্গেল নাই, চলতি ফিরতি রোবট। তোর ওর বাড়ি বউ থাকলেও চিন্তা করতাম বউয়ের টানে বাইরে থাকতে চাস না। শালার একখান মানুষ বটে তুই। আঙ্কেল আন্টি কেমন আছে? তুই কি কোনোভাবে আমার বোনের খবর জানতে চাইছিস? রনির কণ্ঠে সন্দেহ এবং অবিশ্বাস। যা শালা। আবার বলে শালা? তুই নিজেও তো বলেছিস। আমি কিছু বলেছি? তুই হলি বিয়াইত্তা, বোনের ভাই। তোরে শালা বললেই কি আর সম্বন্ধী বললেই কি, কিন্তু তুই আমারে বলবি কেন? আমার বোন কেবল নাইনে। ভুল হয়েছে ভাই, মাফ কর আমারে। স্যারেন্ডার করার ভঙ্গিতে বলল ইতমিনান। রনি হেসে ফেলল। কোনো সমস্যা ইতমিয়ান? কি বলতে চাচ্ছিস বলে ফেল। আমার কাছে একটা কথা বলবি, তাও এত ভাবতে হবে তোর? নিজের বড় ভাই নেই, বংশের বড় সন্তান সে। সবাইকে বড় ভাইয়ের মতো আগলে রাখলেও নিজে সে অভিভাবকের ছায়া পায়নি ইতমিনান। এই ক্ষণে সে তার মনে হলো রনি যেন তার নিজের বড় ভাই, যে খুব ভরসা দিয়ে তার মনের কথা জানতে চাচ্ছে। আসলে একটা টিউশনি খুঁজছি, ভার্সিটি এরিয়ার আশেপাশে হলে ভালো হয়। রনি গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল। কোনো সমস্যা দোস্ত? তোর চাকরি তো ভালো পদে। আমার জন্য না। তাহলে? মালিহার বিষয়টা খুলে বলল ইতমিনান। রনি বলল, আমার বড় আপা ভার্সিটির পাশেই থাকে। চেষ্টা করে গেলে এই ধর 10-15 মিনিট লাগবে। আপার মেয়েটার বয়স 5-5.5। আপা দুলাভাই দুজনেই জব করে। ও থাকে বোয়ার কাছে। ওর জন্য একজন খুঁজছিল। ইতমিনান বলল, বাচ্চা কাচ্চা হলে তো ঝামেলার বিষয়। ঝামেলা তোর কাছে? মেয়েরা বাচ্চা সামলাতে জন্মগতভাবে এক্সপার্ট। আর ওকে দুপুর বিকালে সময়ের দিকে থাকতে হতে পারে। তুই বললে আমি আপার কাছে ডিটেলস শুনবো। দোনামোনা করে ইতমিনান বলল, আচ্ছা শুনিস,
একটা টিউশনি করে যদি হয়ে যায় তাহলে তো ভালোই হবে। শেষ কথায় রনিকে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিল ইতমিনান। টাকা পয়সার বিষয়ে কথা বলতে তার খুবই বিব্রত লাগে, কিন্তু মালিহার একটা সৎ গতি না করে সে শান্তি পাচ্ছে না। এই গল্পটা কে লিখেছে তিশা? আমি লিখেছি। মালিহা বিস্মিত হলো। ইংরেজিতে লেখা গল্পটার কোথাও কোনো বানান ভুল নেই, এমনকি বাক্য বিন্যাস হয়েছে চমৎকারভাবে। সত্যি তুমি লিখেছো? জি মিস। মালিহার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। এই কয়েকদিনে মেয়েটার পড়াশোনার যে হাল দেখেছে তাতে এটা বিশ্বাস করা কষ্টই বটে। মেয়েটা কম বোঝে, সহজ পড়াগুলো সহজে ধরতে পারে না। সেই মেয়ের খাতায় এমন ইংরেজি গল্প দেখে অবাক না হয়ে পারা যায় না। এত সুন্দর করে লিখতে তুমি কোথায় শিখেছো? গল্পর বই পড়ে। তুমি ইংরেজি বই পড়ো? জি। তিশা, তোমার এই গল্পটা আমি নিয়ে যাই? কেন মিস? তিশার চোখে ভয় দেখা গেল। আমার বান্ধবীকে দেখাবো, এত দারুণ লিখতে পারে আমার স্টুডেন্ট। এটা তো গর্ব করার মতো বিষয়। তিশার চোখ ভিজে এলো, ভিজে গেল কণ্ঠ। জানেন মিস, আম্মু আমাকে লিখতে দেখে অনেক বোকা দেয়। কেন? মালিহার ভ্রু কুঁচকে গেল। আম্মু বলে এগুলো লেখা ভালো নয়। তারপর চারপাশে তাকালো, ফিসফিস করে বলল, সেদিনের জন্য আম্মু আমাকে অন্ধকার ঘরে রেখে দিয়েছিল। মালিহাও ফিসফিস করেই কথা বলল। তুমি অন্ধকার ভয় পাও? অনেক। এই জন্যই তো কথা না শুনলে আম্মু শুধু আমাকে অন্ধকার করে রেখে আসে। মিস, আপনি কি আম্মুকে বলবেন এমন যেন না করে? ভেতর থেকে আজিজা বেগমের কণ্ঠ ভেসে আসতেই তেইশা শব্দ করে পড়তে শুরু করলো। মালিহার কাছে বিষয়টা যেন আরো গোল মেলে ঠেকছে। মেয়েটা অন্ধকারে ভয় পায়, তাহলে ওকে এই শাস্তি দেওয়ার মানে কি? আখি বাহির থেকে এসে যথারীতি সেই কাপড়েই বিছানায় গড়িয়ে পড়েছে। শুধু বিছানায় গড়িয়েই ক্ষান্ত হয়নি, জুতা সহ ঘরের ভেতরে ঢুকে পুরো ঘর একবার চক্কর কেটেছে। মনিকার মেজাজটা খারাপ হয়ে গেল। কত কষ্ট হয় পুরোটা ঘর গোছাতে, বুঝবে কিভাবে? জীবনে কোনোদিন ঝাড়ু হাতে নিয়েছে নাকি সন্দেহ। তিক্ত গলায় মনিকা বলল, আপু, জুতা পরে হাঁটাহাঁটি করবেন না। আখি মনিকার বিরক্তি বুঝে আরেকবার চক্কর দিল। কৌতুকের সুরে বলল, খালি পায়ে হাঁটবো মনিকা, কাটা বিঁধবে তো। কাটা বিঁধবে কেন? ঘর আমি দিনে কতবার ঝাড়ু দিয়ে জানেন? সকালে বিকালে 2 বার, আজকে দুপুরে আবার মুছেছি। এরপরও যদি ঘরে কাটা পাওয়া যায় তাহলে আমি মাটি খাই। আহা, মাটি খেও না, তাহলে আমার ক্লাসমেটের কি হবে বলো তো? মনিকার মুখ রাঙা হলো। আখির ক্লাসমেট এক ছেলে তার পিছু ধরেছে প্রায় বছর হবে, কিন্তু মনিকার এত সায় নেই। বছরের পর বছর ধরে সম্পর্ক করে যদি বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে সেই সম্পর্কের মূল্য রইল কোথায়? এসব ক্ষুদ্র সম্পর্কে সে বিশ্বাসী না। সাফ সাফ জানিয়ে দিয়েছে আগ্রহ থাকলে যেন বাড়িতে যোগাযোগ করে, তবু ছেলেটার 2-3 দিনে একবার দেখতে আসা চাই। মনিকা বিরক্তির ভান করলেও বিষয়টা উপভোগ করে বটে। মুখে মেকি বিরক্তির ভাব ধরে মনিকা বলল, সব কথা বাদ দিন তো আপু, জুতো খুলুন, খুলে বাইরে রেখে আসুন। যথা আজ্ঞা। আখির এই এক বিষয় কারো কিচ্ছুতে যেন মেয়েটার না নেই। মনিকা এই পর্যন্ত কতবার যে তার সাথে এসব খুঁটিনাটি তর্কে গিয়েছে তার হিসাব নেই। অবশ্য এটাকে তর্ক বলা যায় না। আখি কখনোই মনিকার বিপরীতে দুটো কথা বলেনি। মনিকা একাই কতক্ষণ গজগজ করে থেমে যায় প্রতিবার। এইবারও থেমে গেল মনিকা। নিজের বিছানার তোষকের নিচ থেকে ঝাড়ু নিয়ে আখির বিছানার সামনে গেল। পুরো বিছানা এলোমেলো, চাদর ময়লা হয়ে কুঁচকে আছে। 4-5টা বই এদিক সেদিক ছড়ানো। এক কোনায় মুড়ির কৌটা, মোবাইলের চার্জার আর ইয়ারফোন সম্ভবত নিজেদের ভেতরে প্রচুর ধস্তাধস্তি করেছে, কেননা এখন তার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মনিকা চোখ মুখ কুচকে বিরক্তির স্বরে বলল, এটা বিছানা নাকি গুলিস্তান? মানুষ এমন জায়গায় থাকে? আখির পেছনে দাঁড়িয়ে ছিল। মনিকা বিছানা গুছিয়ে চলে যেতে ধাপ করে শুয়ে পড়ল। মনিকা বিরক্তি লুকিয়ে কথা বলার চেষ্টা করলো, তবু পুরোপুরি সক্ষম হলো না। আপু, আপনি বাইরে জামা কাপড় ছেড়ে শুতে পারেন না? চাদরটা এভাবেই নোংরা হয়েছে। আলসি লাগে মনিকা। আপনার যত অকারণ আলসি। ভোরবেলা পুরো ভার্সিটি দূরে দূরে চক্কর কাটেন, তখন আলসি কোথায় থাকে? আখি হাসলো।
মনিকা আর কিচ্ছু বলল না। সিনিয়র হিসেবে যথেষ্ট বলা হয়েছে। মালিহা এবং নীতি রুমে এলো প্রায় আধা ঘন্টা পর। নীতি কোনো রকমে ব্যাগ রেখেই বালতি আর জামা কাপড় নিয়ে ছুটল। মালিহা বলল, একটু জিরিয়ে নে। সারা দুনিয়ার ধুলাবালি আমার শরীরে এসে কুরকুর করছে। এখন আমার প্রধান গন্তব্য বাথরুম। মালিহা বোরখা খুলে ফুল স্পিডে ফ্যান ছাড়লো। সারা শরীর ঘেমে চটচট করছে। ফোন বাজতেই দেখলো মিতুর কল। কেমন আছিস? আছি। তোর কি অবস্থা আপা? তুই কি ক্লাসে? না, মাত্রই রুমে আসলাম। কিছু বলবি? মালিহার মনে হলো মিতুল ইতস্তত করছে। কিছুটা গম্ভীর হয়ে মিতুল বলল, আপা আমরা এখন মামা বাড়িতে। মালিহা চমকালো। আমাকে তো মা কিছু বললো না। বললে কি তুই আসতে দিতি? মামা কি যেতে বলেছিল? এখন এভাবে কেন গেল? বলেছে নামের বলা। মা সব বেঁধে ছেদে নিয়ে এসেছে আপা। মিতুলের কণ্ঠ কাদু কাদু হয়ে গেল। কি বলছিস? সত্যি বলছি। মা বলেছে এখান থেকে স্কুলে যেতে। এত দূর থেকে যাওয়া আসা করা যায় তুই বল? আমার এখানে একটুও ভালো লাগছে না আপা। তুই মাকে বল আমাদের বাড়িতে ফিরে যেতে। মালিহা ভেবে পাচ্ছে না সে কি বলবে। নাজিয়া এমন একটা কাজ তাকে না বলে কিভাবে করলেন সেটাই বুঝতে পারছিল না। আচ্ছা, আমি কথা বলবো, তুই মন খারাপ করিস না। দুপুরে খেয়েছিস? না, আমরা আসার পর থেকে শুধু ভর্তা ভাত দিয়েই যাচ্ছে। মা তো বোঝে না এসব কেন দিচ্ছে। আমি জানি, মনে হচ্ছে ভিক্ষা করতে এসেছে। রাগ করে থাকে না সোনা। খাবারের সাথে কিসের রাগ? তোর রিজিকে যে খাবার ছিল সেটাই তো খাবি, তাই না? 2টো বেজে গেছে। যা খেয়ে নে ভাই। আমি মায়ের সাথে কথা বলবো, প্রমিস। আমার কথা শুনবি না? যাচ্ছি। এক রুখা স্বরে বলল মিতুল। মালিহা চিন্তায় পড়ে গেল। ইদ্যতের এই সময়ে কি এমন দরকারে ওখানে যেতে হলো? কেন মালিহাকে একটু জানালেন না নাজিয়া? মালিহা ভাবলো গোসল করে খেয়ে তারপর মায়ের সাথে কথা বলবে। মা কেন মামা বাড়ি থাকতে চাচ্ছে সেটা জানা দরকার। কোচিং সেন্টারে পড়াবি নাকি মালিহা? জি আপু। ভাবনায় মশগুল থেকে আখির কথা ঠিকঠাক বুঝতে পারল না মালিহা। আমি পড়াবো আপু। 7-8 হাজার? মালিহার যেন বিশ্বাসই হচ্ছিল না। মুহূর্তেই হিসাব করে ফেলল সে। কোচিং থেকে 7 আর তিশাকে পড়িয়ে 3, এই তো 10,000 হয়ে গেল। এবার একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারবে না? ওকে, ওর নাম্বারটা দাও, আমি তোমার কথা বলেছি। মালিহা ভেবে পেল না কিভাবে আখির প্রতি কৃতজ্ঞতা জানাবে। মনিকা বলল, সকালে 2 ঘন্টা, বিকালে আবার 2 ঘন্টা, বুঝিস মালিহা? মালিহা হাসলো। আর্থিক সমস্যা মেটানোর সুবর্ণ সুযোগ লুফে নেয়ার হাসি। গোসল সেরে এসে এসব শুনতেই নীতি মালিহাকে বলল, তোর বিগ ব্রোরে ফোন দিয়ে বল। মালিহার কপালে ভাঁজ পড়ল। কি বলবো? কোচিংয়ের ব্যাপারে। আমি তো ফোন দিয়ে কনফার্ম করে ফেলেছি, তাহলে ভাইয়াকে আর কি বলতে হবে? ইতমিনানের সাথে দেখা হওয়ার কথা নীতিকে জানিয়েছে মালিহা। সেই সুবাদে সবটাই তার জানা। দেখ মালিহা, শহরে একজন পরিচিত মানুষ থাকা অনেক বেনিফিটের একটা বিষয়। আর সে শুধু তোর পরিচিত না, একেবারে আপন চাচাতো ভাই। তার সাথে তুই প্রবলেম শেয়ার করলে, পরামর্শ চাইলে বিপদের সময় তাকে পাশে পাবি। নয়তো হুট করে যখন তোর দরকার হবে তখন সাহায্য চাইবি কিভাবে? আর তাছাড়া বেটা এক্সপেক্ট করে তুমি তারে ফোন দিবা। একটু দাও না কেন মালিহা? নীতির মুখে কুশন ছুঁড়ে মারল মালিহা। চোখ রাঙিয়ে বলল, বলেছি না এসব মজা করবি না। মজা না দোস্ত, চোখ খুলে দেখলে তুই নিজেই বুঝতে পারবি। বাদ দে, ক্যান্টিনে যাই চল। গোসল করিনি তো। পরে করিস, আমার খিদা লাগছে। মালিহার হাত টেনে ধরে নিয়ে গেল নীতি। সন্ধ্যার তখন কেবল শুরু। ইতমিনান আজ বেশ কয়েকটা উপন্যাসের বই কিনে এনেছে। রাতের সময়টুকু এগুলো পড়ে কাটালে একা একা লাগবে না বলে তার ধারণা। অবশ্য এই একা লাগাটা নতুন ধরনের। এ সময় পরিবারের কাউকেই মনে পড়ে না। মন মস্তিষ্ক শুধু একটা নিজের মানুষ চাই। একা ফ্ল্যাটে যাওয়াগুলো যেন শরীরের উপরে হামলে পড়ে। বেশ বিব্রত হয় ইতমিনান যখন সে সময় পরিচিত মেলির চেহারাটা চোখের পর্দায় ভেসে ওঠে। যেন শুধু ওই মুখটা দেখলেই এই একা লাগাটা কেটে যাবে। এক আধবার ভাবে ভার্সিটিতে গিয়ে মেয়েটার সাথে একবার দেখা করে আসতে, কিন্তু পরক্ষণেই মস্তিষ্ক যুক্তির পাহাড় বানিয়ে আটকে দেয়। আজ সেসব মনে আসার আগেই একটা বই নিয়ে বসলো সে।
উপন্যাসের যখন 1/3 শেষ হয়েছে তখন ইতমিনানের মনে হলো আজকে সবচেয়ে বড় ভুল এই বই নিয়ে বসা। নায়িকার চরিত্রে থাকা মেয়েটা যেন খুদ মালিহা। ক্ষণে ক্ষণে তার উক্তি, তার বর্ণনা ইতমিনানের মনকে আরো অস্থির করে তুলল। ইতমিনান অবাক হয়, এ কেমন অনুভূতি? মালিহাকে সে দেখছে সেই ছোট্টবেলা থেকে। তার চোখের সামনে মেয়েটা 1 থেকে 22 এসেছে, তবে হঠাৎ কেন এই অস্থির অনুভূতির জন্ম? এটা কি শুধু মায়া, বাবা হারা মেয়েটার প্রতি এক টুকরো সহানুভূতি? ইতমিনান জানে না, তবে ক্লান্ত মস্তিষ্ক আজ তাকে যুক্তি দিয়ে আটকে রাখতে পারে না। বইটই ফেলে সে ছুটে যায় ভার্সিটির পথে। হলের সামনে পৌঁছানোর পরে ইতমিনানের টনক নড়ে। চলে তো এসেছে, কিন্তু মালিহাকে কি বলবে? কেন এসেছে দেখা করতে? আবার ফেরত যায় ক্যাম্পাসের দিকে। বেশ কয়েকটা দোকান তখনও খোলা। ছেলেরা চায়ের আড্ডায় দুরূহ, জটিল কোনো বিষয়ের মীমাংসা করতে ব্যস্ত। দোকানে ঢুকে আটিপাটি করে বাটার বান খুঁজলো ইতমিনান। 4-5 বছর আগে মালিহার পছন্দ অপছন্দ সম্পর্কে সে জানে। এখন কি মেয়েটার খাদ্যাভ্যাস বদলেছে? আর না ভেবে আগের ধারণা অনুযায়ী খাবার কিনলো ইতমিনান। 5টা বাটার বান, 1 খালি কলা, কয়েকটা কাপ নুডলস, কফির প্যাকেট নিয়ে পলিথিন ভর্তি করে ফেলল। যাক, এবার দেখা করতে যাওয়া যাবে। চেনা জানা মানুষ তো খাবার নিয়ে দেখা করতে আসতেই পারে, তাই না? যেন নিজেই নিজেকে বোঝাতে চাইল ইতমিনান। হলের ওয়েটিং রুমে বসে মালিহাকে কল করলো সে। পাশেই হল প্রভোস্টের রুম। ইতমিনানের মনে হলো প্রভোস্ট যেন নজরদারি করতে পারে, এজন্যই এটাকে ওয়েটিং রুম বানানো। সে হোক, সে তো মেয়েটাকে এক নজর দেখেই চলে যাবে। মালিহা ইতমিনানকে কল দেওয়ার কথা চিন্তা করছিল, তার আগেই ইতমিনানের কল এলো। মালিহা হতাশ নিঃশ্বাস ফেলল। সে একবারও আগে কল দিতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? হ্যাঁ এই তো আছি, তুই হলে না? হ্যাঁ। কেন? একটু নিচে আসতে পারবি ওয়েটিং রুমে? তুমি কি এসছো নাকি? হ্যাঁ, ওই মাত্রই এলাম। হঠাৎ উত্তেজনায় মালিহা দৌড়ে বারান্দায় চলে এসেছিল। আবার রুমে ফেরত যেয়ে ওড়না নিয়ে ভালো করে মাথায় দিল। কি আজব কথা, ইতমিনান নাকি এখানে? ওয়েটিং রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল মালিহা। দোতলা থেকে ছুটতে হয়েছে অল্পই, কিন্তু জং ধরা পা নিয়ে দৌড়াতে যেয়ে হাঁপিয়ে গেছে বেশ। বুকের উচাটন থামছে না। কোমরে 1 হাত রেখে হাত জড়িয়ে নিল মালিহা। থাই গ্লাসের দরজা দিয়ে ঘরের ভেতরে বসা ইতমিনানকে দেখা যাচ্ছে। এদিকে পিঠ ফিরিয়ে বসে আছে সে। মালিহার কেমন যেন লাগলো। এর আগে যতবার মতিয়ার আলী এসেছেন প্রত্যেকবার মালিহাকে আগে থেকে জানিয়ে এসেছেন। এইভাবে হুট করে এসে কেউ তাকে চমকে দেয়নি। মালিহা জানে না ইতমিনান তাকে চমকে দেওয়ার উদ্দেশ্যে এসেছে নাকি। তবে তার ভালো লাগলো, অচেনা শহরে পরিচিত একটা মানুষ হুট করে তার খোঁজ নিতে এসেছে। খারাপ লাগার কোনো কারণ নেই। দরজা ডানে সরে ওয়েটিং রুমে ঢুকলো মালিহা। হালকা কাশি দিতেই ইতমিনান এদিকে ঘুরলো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনার। মালিহার অস্বস্তি লাগলো, চোখ ফিরিয়ে নিল সে। তবে ইতমিনান চোখ ভরে দেখে নিল মালিহাকে। একটু দেখার জন্যই তো এই ছুটে আসা। নেভি ব্লু কালারের একটা ওড়না মালিহার মাথায়, তার মাঝে গোলগাল মুখটা যেন ফুটে উঠেছে। 1 গাছে চুল ওড়নার শাসন অমান্য করে বাহিরে উঁকি দিচ্ছে। অবাধ্য চুলগুলো চোখে মুখে পড়ে লুকানোর সৌন্দর্যের ঠিক কতখানি প্রকাশ করতে সক্ষম হয়েছে ইতমিনান জানে না। তবে তার অস্থিরতা যে কমে এসেছে, অন্তর্দ্বন্দ্ব থেমে যে বুকটা শান্ত হয়েছে, এইটুকু সে জানে। শুধু এইটুকুই তো চেয়েছিল সে, এর বেশি কি? কেমন আছিস? ভালো। তুমি হঠাৎ? এদিকে এসেছিলাম একটা কাজে। কথা শেষ করলো না ইতমিনান। অযথা মিথ্যা বলার কোনো মানে হয় না। হাতের প্যাকেট বাড়িয়ে দিল মালিহার দিকে। মালিহা যেন হকচকে গেল। এগুলো কি? তোর জন্য নিয়ে এলাম। ইতমিনান তার ডান হাত বাড়িয়ে আছে। মালিহার হঠাৎ মনে হলো তার স্মৃতি কুঠি থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে চারপাশটা ঘিরে ফেলেছে। ঘ্রাণের আবহে সে হারিয়ে গেছে অনেক বছর আগে, যখন সে ফ্রক পরে ঘুরে বেড়াতো। বাড়িতে এলেই ইতমিনান তার জন্য চকলেট নিয়ে আসতো। সেই কিশোর ইতমিনান যেন তার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ওই তো। কিরে নে। সুন্দর আবহ থেকে বের হলো মালিহা। হাত বাড়িয়ে পলিথিনটা ধরলো। তার সামনে কিশোর নয়, যুবক ইতমিনান দাঁড়িয়ে আছে। আমি আজ তোমাকে ফোন করতাম। হ্যাঁ তাই?
যেন মজার একটা কৌতুক শুনল ইতমিনান। মালিহা রুষ্ট হলো। হ্যাঁ, কেন? তোমাকে ফোন করা নিষেধ? তোর ফোনের আশায় থাকতে থাকতে তো আমি বুড়ো হয়ে যাব। তোর নাম্বার নিয়েছি কবে? এর মাঝে কতবার ফোন দিয়েছিস তুই? তোমার নাম্বার আমার কাছে আছে কত বছর ধরে জানো? শান্ত কণ্ঠে বলল মালিহা। ইতমিনান বিব্রত কণ্ঠে বলল, কাউন্টার অ্যাটাক করা তো ভালোই শিখেছিস। এখানে ডিবেট করছিস নাকি? মালিহা দেখলো ইতমিনানের টি শার্টের গলার কাজটা ভিজে গেছে। সুইচ বোর্ডের কাছে যেয়ে ফ্যান অন করে সেখানে চেয়ার টেনে ইতমিনানকে উদ্দেশ্য করে বলল, বসো। ইতমিনান বসলো। মালিহা পলিথিন একপাশে রেখে বের হতে গেলে ইতমিনান বলল, কোথায় যাচ্ছিস? পাশেই হলের ক্যান্টিন। 8টা বেজে গেছে কি? মালিহা ধারণা করলো এখন শেষ বেলার পাস্তাটুকু পাওয়া যেতে পারে। ধারণা সত্যি হলো। অল্প একটুই ছিল, সাথে 2টো পেঁয়াজও নিল মালিহা, একটা ঠান্ডা পানির বোতল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।